আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি নতুন একটি এডুকেশনাল সিরিজে। তো এই সিরিজে আমি কথা বলবো পেপার রাইটিং নিয়ে, বেসিক্যালি সায়েন্টিফিক জার্নাল এবং কনফারেন্স আর্টিকেল নিয়ে বেশ কিছু কথা থাকবে এবং বেশ কয়েকটি ধাপে ধাপে আমি বেশ কয়েকটি টিউটোরিয়াল আপলোড দিব। তো আমি এই সিরিজটি নাম দিয়েছি রাইট এ পেপার, WAP, এবং প্রথম পার্টে আমি টোটাল 5টি এপিসোডে আলোচনা করব পেপার রাইটিংয়ের বেসিক্স নিয়ে। এই এপিসোডগুলো দেখার পরে আপনাদের যদি কোনো আইডিয়া ঘাটতি থাকে পেপার রাইটিংয়ের উপরে, সায়েন্টিফিক পেপারের উপরে, তাহলে সেগুলো নিয়ে আপনাদের একটি ভালো ধারণা ক্রিয়েট হবে। তো শুরু করার আগে আমি আমার পরিচয়টি দিয়ে নিই। আমার নাম আব্দুল্লাহ সাদ। আমি বর্তমানে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে একটি কোম্পানিতে ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি 2023 সালে ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিংয়ের উপর থেকে পার্ডু ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করি। এর পূর্বে ইউনিভার্সিটি অফ টলিডো থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স কমপ্লিট করি এবং আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। পরিচয় পর্ব শেষে এখন আমি কোর্সের ভিতরে ঢুকে যাব। সো প্রথম যেই এপিসোড, এই পার্টের রাইট এ পেপার যে পার্ট, তার প্রথম যে এপিসোড, সেই এপিসোডে বেসিক্যালি আমরা ডিসকাস করব বিভিন্ন ডেফিনেশন, বিভিন্ন এবং এর ইন্ট্রোডাকশনগুলো, যে পেপার রাইটিংয়ের সাথে রিলেটেড যেই ডেফিনেশনগুলো থাকে সেগুলো নিয়ে আপনাদের সাথে সামান্য কিছু আলোচনা করব এবং ধাপে ধাপে আমি পেপার রাইটিংয়ের বেসিক যত স্টেপ আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো ফার্স্ট কোশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ইজ এ জার্নাল আর্টিকেল। এই প্রশ্নটা অনেকেই আমাকে করে থাকে। বন্ধুর গল্প বলি যে বুয়েট থেকে, আমাদের সাথে বুয়েট থেকে গ্র্যাজুয়েট করেছে 2017 সালে এবং এখন এসে সে গ্র্যাজুয়েট স্কুলে ঢুকতে যাচ্ছে এবং আমার নিকট তার প্রশ্ন ছিল যে বন্ধু বলো যে সায়েন্টিফিক আর্টিকেল আসলে কি। তো এটা যে তার সিচুয়েশন তা না, তার মতো এরকম অনেকেই আছে যারা আসলে প্রফেশনাল লাইফে ঢুকে গেছে এবং তারা কখনো রিসার্চ করে নাই এবং তাদের রিসার্চ নিয়ে ওরকম আইডিয়া নেই। সো এজন্য আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে সায়েন্টিফিক আর্টিকেল আসলে কি, এই জার্নাল আর্টিকেল দিয়ে আসলে কি বোঝায়। আমরা সবাই মানে জানি যে পেপার নামে একটা কথা, একটা বস্তু এটা আছে, এটা সবাই আমরা জানি। আবার অনেকে আছে যারা আন্ডার গ্র্যাডে আছে, যারা হচ্ছে উদীয়মান গবেষক, তারাও অনেকে পেপারের ডেফিনেশনটা জানে না। সো আমরা শুরু করব ফার্স্টে এই পেপারের ডেফিনেশন দিয়ে। সো উইকিপিডিয়াতে যেটা বলা আছে সেটাই আমি ফার্স্টে পড়ব। সেটা হচ্ছে scientific journals contain articles that have been peer reviewed in an attempt to ensure that articles meet the journal's standard of quality and scientific validity. সো খেয়াল করবেন এখানে কিন্তু দুইটা জিনিসের কথা বলা আছে। আমি আবার যদি বড় করে দেখাই, এখানে কিন্তু দুইটা জিনিসের কথা বলা আছে। যেটা হচ্ছে যে সায়েন্টিফিক জার্নাল হচ্ছে একটা ম্যাগাজিনের মতো এবং যার মধ্যে অনেকগুলো আর্টিকেল থাকবে এবং এই আর্টিকেলগুলো হতে হবে পিয়ার রিভিউড, যাতে এই আর্টিকেলগুলো জার্নালের স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং সায়েন্টিফিক ভ্যালিডিটি প্রুভ করে। সো দুইটা জিনিস, একটা হচ্ছে পিয়ার রিভিউড হতে হবে যে কোনো আর্টিকেল যেটা সায়েন্টিফিক জার্নাল হিসেবে যেটাকে আমরা গণ্য করব সেটার অবশ্যই পিয়ার রিভিউ হতে হবে এবং এটা হচ্ছে যে জার্নালে পাবলিশ হবে তার স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। সো এখন এখানে আমাদের প্রশ্ন থাকতে পারে পিয়ার রিভিউ কি। সো এই যে প্রশ্ন পিয়ার রিভিউ কি, এই প্রশ্নের উত্তরে হচ্ছে ওয়াইলি অথর সার্ভিস থেকে যে অ্যান্সারটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে peer review is designed to assess the validity, quality, and often the originality of articles for publication. Its ultimate purpose is to maintain the integrity of science by filtering out invalid or poor quality articles. Very important and very clear একটি definition. So peer review এটা হচ্ছে রিভিউয়াররা ভলান্টারিলি তাদের টাইম উৎসর্গ করে, তাদের সময় উৎসর্গ করে, তারা হচ্ছে সাবমিটেড যে ম্যানুস্ক্রিপ্টগুলো আছে সেগুলো ভ্যালিডিটি যাচাই করে বেসড অন প্রিভিয়াস লিটারেচার। তো তারা দেখে যে একটা আর্টিকেল সেটা কতটুকু অরিজিনাল, একটা কাজ সেটা কতটুকু অরিজিনাল,
তারা চ্যালেঞ্জ করে অথরদেরকে যে তোমার এই কাজের এটা ভ্যালিডিটি বলো, সেটা ভ্যালিডিটি বলো। সো সাধারণত এই পিয়ার রিভিউ প্রসেসটা অনেক লং হয়ে থাকে। আমি যদি একটু ডিটেল আপনাদেরকে বলি যে পিয়ার রিভিউতে যেটা হয় যে আপনি যখন একটা সায়েন্টিফিক ধরেন আপনি পেপার লিখে ফেলছেন, পেপার লেখা জানেন এবং লিখে ফেলছেন, দেন আপনি সাবমিট করলেন। সাবমিট করার পরে এটা এডিটরের কাছে যায় এবং এডিটর সেটাকে পিয়ার রিভিউয়ারদের কাছে পাঠায় এবং এই পিয়ার রিভিউয়াররা হচ্ছে আপনার ফিল্ডের এক্সপার্ট, গবেষক, যারা এই বিষয়ে আগে হয়তো পাবলিশ করেছে অথবা এই বিষয়ে তাদের জ্ঞান আছে। তো এই পিয়ার রিভিউয়াররা তখন আপনার এই আর্টিকেল তারা নিজেদের সময় উৎসর্গ করে সেটাকে তারা পড়ে, সেটাকে তারা ক্রিটিক্যালি অ্যানালাইসিস করে এবং তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা সেই প্রশ্নগুলো অথরের উদ্দেশ্যে চ্যালেঞ্জ করে। দেন অথর যেটা করে সেই চ্যালেঞ্জগুলো তারা রেসপন্ড করে এবং যদি কোনো কারেকশনের দরকার হয় তখন সেই কারেকশনটাও তারা করে দেয়। অনেক সময় এই পিয়ার রিভিউ প্রসেসের থ্রুতে আর্টিকেল যেমন অনেক সময় রিজেক্টও হয়ে যায়, আবার অনেক সময় আর্টিকেলের কোয়ালিটি ইমপ্রুভ হয়। তবে এটা খুবই মানে রেয়ার হবে যে আপনার আর্টিকেল পিয়ার রিভিউড হবে না। সো পিয়ার রিভিউ এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেস, নেসেসারি এভিল, বাট এর মাধ্যমে আপনার সায়েন্টিফিক জার্নালের ইন্টিগ্রিটি প্রমাণিত হয়। এখন আরেকটা জিনিস যে আমরা যারা সায়েন্টিফিক ওয়ার্ল্ডে আছি বা সায়েন্টিফিক ওয়ার্ল্ডে আমরা পাবলিশ করে থাকি, তারা একটা আর্টিকেল যদি পিয়ার রিভিউড না হয় তাহলে আমরা অলওয়েজ এই আর্টিকেলের কন্টেন্টটাকে সন্দেহ করি। একটা আর্টিকেল যথাযোগ্য বিশ্বাসযোগ্য হতে হলে সেটাকে পিয়ার রিভিউড হতেই হবে। এখন পিয়ার রিভিউড হোক, ভালো হোক, খারাপ হোক, সেটা ব্যাপার না, এটাকে পিয়ার রিভিউড হতে হবে। সেটাই হচ্ছে সেটার মিনিমাম একটা স্ট্যান্ডার্ড। তো আমরা পিয়ার রিভিউ সম্পর্কে জানলাম। তো এরপরে প্রশ্ন থাকে যে আমি আসলে কি পাবলিশ করব, হোয়াট ক্যান আই পাবলিশ? সেই প্রশ্নের উত্তরে আপনাদেরকে বলতে পারি যে বিভিন্ন রকম পাবলিকেশন আপনারা করতে পারেন, যেমন অরিজিনাল রিসার্চ, তারপর হচ্ছে প্রোগ্রেস অন কন্টিনিউইং রিসার্চ, রিভিউ আর্টিকেল পাবলিশ করতে পারেন, মিনি রিভিউ থাকতে পারে বা পার্সপেক্টিভ আর্টিকেল পাবলিশ করতে পারেন, লেটার টু দ্য এডিটর, রিভিউ অফ এনি রিসার্চ, যেটা অলরেডি পাবলিশড হয়েছে এমন কোনো রিসার্চের রিভিউ, অথবা কোনো রেসপন্ড, কোনো এই ধরনের কোনো রিভিউ থাকলে তার প্রতি একটা রেসপন্ড করতে পারেন, সেরকম একটা রেসপন্স পাবলিশ করতে পারেন, বুক রিভিউ পাবলিশ করতে পারেন। সো এগুলো হচ্ছে সাম অফ দ্য মেনি, বিকজ এগুলোর মধ্যে লিমিটেড না, প্রত্যেকটা জার্নাল তার কিন্তু নিজস্ব ক্যাটাগরি আছে, ক্রাইটেরিয়া আছে, আপনি সেখানে কি কি পাবলিশ করতে পারেন। কিছু কিছু জার্নাল শুধুমাত্র রিভিউই পাবলিশ করে, কিছু কিছু জার্নাল শুধুমাত্র অরিজিনাল রিসার্চ পাবলিশ করে। সো এটা আপনি আরও যত রিসার্চের মধ্যে ইনভলভ হবেন আপনার তত জানা থাকবে। তো এখানে আমি 3টা মেইন আর্টিকেল যেগুলো মোস্ট অফ দ্য টাইম পাবলিশ হয় সেগুলো আমি বলবো। 1 নম্বর হচ্ছে অরিজিনাল আর্টিকেল। অরিজিনাল রিসার্চ যেটা হচ্ছে আপনার রিসার্চ যদি আপনি করে থাকেন এবং সেটা যদি আপনার কোনো রেজাল্ট এসে থাকে, সেই রেজাল্টটা যদি নভেল হয়, অরিজিনাল হয়, তখন আপনি সেই রেজাল্টটাকে সায়েন্টিফিক কমিউনিটির কাছে পৌঁছে দেওয়ার জন্য যেই পেপারটা পাবলিশ করেন সেটাকে বলা হয় অরিজিনাল রিসার্চ আর্টিকেল। আরেকটা মোস্ট কমনলি পাবলিশড পাবলিকেশন সেটা হচ্ছে যে রিভিউ আর্টিকেল। রিভিউ আর্টিকেল যেটা হয়ে থাকে যে গত 5 বছর, 10 বছর বা 15 বছর বা এই আপনি যেটা নিয়ে রিসার্চ করছেন সেই ফিল্ডে, ধরেন আপনি অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং নিয়ে রিসার্চ করছেন, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং এর উপরে স্টেট অফ দ্য আর্ট নিয়ে আপনি যদি 15-20 বছরের ডেটা অ্যানালাইসিস করেন, ক্রিটিক্যালি অ্যানালাইজ করে আপনি সেটা যদি পাবলিশ করতে চান তখন সেটাকে বলা হয় রিভিউ আর্টিকেল। মিনি রিভিউ বা পার্সপেক্টিভ আর্টিকেল এটাও অনেক বহুল বলতে পারি যে বহুল পাবলিশড একটি নেচার টাইপ অফ আর্টিকেল। সো এইটা যেটা সেটা হচ্ছে যে আপনি যদি কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে, খুবই ন্যারো ডাউন একটা স্পেসিফিক টপিক নিয়ে যদি আপনার কোনো পার্সপেক্টিভ জানাতে চান অ্যাজ এ রিসার্চার, তাহলে সেটা পাবলিশ করতে পারেন। বাট এই জিনিসগুলো আসে যখন আপনার একটা ফিল্ডে আপনার যখন অনেক দিন অভিজ্ঞতা হয়ে যাবে। সাধারণত রিভিউ আর্টিকেল বা পার্সপেক্টিভ আর্টিকেল এগুলো অনেক সময় ইনভাইটেড আর্টিকেল হয়, যেগুলো হচ্ছে যে যারা একটা ফিল্ডের অনেক নামি দামি এক্সপার্ট তাদের হাত ধরেই এগুলো আসে, তাদেরকেই ইনভাইট করা হয়। আমি পার্সোনালি একটি রিভিউ পেপার লিখেছিলাম, বাট এটা আমাকে কেউ ইনভাইট করেনি, আমার প্রফেসরকে ইনভাইট করা হয়েছিল এবং আমার প্রফেসর আমাকে বলেছিল সেই রিভিউ আর্টিকেলটা লিখে দিতে। তো আর্টিকেলটা আমার বাট আমার প্রফেসর হচ্ছে সেটার সুপারভাইজার অ্যান্ড করেসপন্ডিং অথর। এই অথরের ব্যাপারটা নিয়ে আমি সামনে আরও ডিসকাস করব। নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে যে
কিভাবে একটি ভালো জার্নাল আমি আইডেন্টিফাই করব? ধরেন আপনি রিসার্চ আপনার ম্যানুস্ক্রিপ্ট বা ডেটা রেডি হয়ে গেছে। আপনি এখন কোথায় পাবলিশ করবেন? এটা অনেকের প্রশ্ন থাকে, আমি কিভাবে একটা ভালো জার্নাল আইডেন্টিফাই করব? কারণ ভালো জার্নালের বিপরীতে কিন্তু প্রিডেটরি জার্নালও রয়েছে, যেগুলো কিন্তু এভয়েড করতে হবে। সো সর্বপ্রথম যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার অ্যাডভাইজারকে জিজ্ঞেস করতে পারেন। অ্যাডভাইজার সাধারণত তাদের একটা লিস্ট থাকে যে হ্যাঁ, আমি এইসব জার্নালে সাধারণত পাবলিশ করি। তখন এটা আপনার জন্য ইজি হয়ে যায়। যদি অ্যাডভাইজারের এরকম কোনো লিস্ট না থাকে অথবা আপনার যদি কোনো অ্যাডভাইজার না থাকে, তখন আপনি কিভাবে বুঝবেন? সাধারণত এটা বোঝার উপায় হচ্ছে যে জার্নালটি অথেন্টিক কিনা সেটা স্কোপাস ইনডেক্সে দেখা যায়। তো প্রিডেটরি জার্নাল দেখারও আরেকটি উপায় আছে, সেটাকে বলা হয় বেল লিস্ট। সেই বেল লিস্টও আপনারা দেখতে পারেন যে জার্নালটি বেল লিস্টে অন্তর্ভুক্ত কিনা। বেল লিস্টে যদি অন্তর্ভুক্ত থাকে, এইটা সাধারণত এভয়েড করা ভালো। বাট এটা যদি স্কোপাস ইনডেক্স হয় এবং বেল লিস্টে অন্তর্ভুক্ত না থাকে, তাহলে সেটা একটি ভালো জার্নাল বলে আপনি গণ্য করতে পারেন। কিন্তু এছাড়াও আরো বেশ কিছু আপনি ধরেন জার্নালটা বুঝলেন যে এটা একটা অথেন্টিক জার্নাল, বাট এই জার্নালটা কতটুকু ভালো সেটা বোঝার জন্য আরো কয়েকটা ফ্যাক্টর আছে। যেমন একটা হচ্ছে ইমপ্যাক্ট ফ্যাক্টর। সো ইমপ্যাক্ট ফ্যাক্টর আর একটা হচ্ছে কিউ র্যাঙ্কিং। সো এই ২ টা জিনিস নিয়ে আমি একটু পরে কথা বলছি। এছাড়াও আপনার আরেকটা যেটা করতে পারেন যে প্রফেশনাল যে সোসাইটি গুলো থাকে, যেমন IEEE অথবা আমার পার্সোনাল যেটা সেটা হচ্ছে আমেরিকান সিরামিক সোসাইটি অথবা TMS, অথবা এই যে প্রফেশনাল সোসাইটি যেগুলো আছে বা ACI, আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট, এই প্রফেশনাল এদেরও কিন্তু নিজস্ব জার্নাল থাকে, পাবলিকেশন থাকে। সো এই পাবলিকেশন গুলোও কিন্তু আপনারা ফলো করতে পারেন। সো এখন যেহেতু আমি এর আগে কিছুক্ষণ আগে আমি বেশ কয়েকটি টার্ম ইন্ট্রোডিউস করেছি, সেই টার্মগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পরিচিত করিয়ে দেই। একটা হচ্ছে যে স্কোপাস ইনডেক্স। সো স্কোপাস ইনডেক্স কিন্তু একটা হচ্ছে জার্নালের কোয়ালিটি এবং ইমপ্যাক্ট বোঝার একটি জাস্ট একটা নাম্বার বা একটা হচ্ছে ইনডেক্স। এরপর হচ্ছে ইমপ্যাক্ট ফ্যাক্টর। এই ইমপ্যাক্ট ফ্যাক্টর হচ্ছে যে একটি পেপার, কোনো একটা জার্নালের কোনো একটা পেপার কত মানে একটা জার্নালের যে টোটাল পাবলিশড যে পেপার, এই পেপারগুলো এভারেজে কতবার সাইটেড হয়েছে সেটাকে বলা হয় ইমপ্যাক্ট ফ্যাক্টর। এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন যে টোটাল নাম্বার অফ আর্টিকেলস অ্যান্ড টোটাল নাম্বার অফ সাইটেশন, অ্যান্ড আপনাকে হচ্ছে টোটাল নাম্বার অফ সাইটেশন ডিভাইড বাই নাম্বার অফ আর্টিকেল, তখন আপনি আপনার ইমপ্যাক্ট ফ্যাক্টর পেয়ে যাবেন। সো ধরেন কোনো একটা জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর হচ্ছে ৫, তাহলে এটা বোঝানো হয় যে গত বছর মানে ওই জার্নালের ব্যাপারে গত ১ বছরে ওই জার্নালের প্রত্যেকটি আর্টিকেল এভারেজে ৫টি করে সাইটেশন পেয়েছে। সো আপনি যদি ওই জার্নালে পাবলিশ করেন, আপনার গ্যারান্টি আছে যে আপনি বছরে ৫টি করে সাইটেশন পাবেন। বাট এর মানে এই না যে আসলেই পাবেন। কোনো আর্টিকেল হয়তো ১০০-২০০ সাইটেশন পায়, কোনো আর্টিকেল হয়তো ১টা-২টা সাইটেশন পায়। ব্যাপারটা হচ্ছে এভারেজ করে একটি জাস্ট একটা ওভারঅল একটা নাম্বার বলে দেওয়া। নেক্সট হচ্ছে যে কিউ র্যাঙ্কিং। সো কিউ র্যাঙ্কিং যেটা, সেটা আমার অতটা পার্সোনালি ফেভারিট র্যাঙ্কিং না, বাট ওভারঅল যেটা এটা বোঝাতে যেটা বোঝায় সেটা হচ্ছে বেসড অন নাম্বার অফ সাইটেশনস। কোনো একটি ডিসিপ্লিনে, কোনো একটি ফিল্ডে এর যে টোটাল জার্নাল আছে, সেই টোটাল জার্নালকে ৪টা ভাগে ভাগ করা হয়। এর মধ্যে প্রথম 25% যারা হয় তারা হচ্ছে Q1, দেন হচ্ছে যারা 25% তারা হচ্ছে Q2, দেন Q3, Q4। সো এইটা হচ্ছে বেসড অন নাম্বার অফ সাইটেশনস। সো ইটস one measure of quality, but it's not the end of the world. সো আপনি যদি Q1 ভার্সেস Q2 যান, তো ধরেন আপনার ফিল্ডটা খুবই ন্যারো, সেই ক্ষেত্রে Q1 এবং Q2 কিন্তু খুব একটা ম্যাটার করে না। আবার যদি ফিল্ডটা অনেক বড় হয়, এখানে যদি অনেক সাইটেশনের গেম থাকে, তখন আবার Q1, Q2 র মধ্যে ডিফারেন্সটা অনেক প্রমিনেন্ট হয়ে যায়। এরপরে অনেকের প্রশ্ন থাকে যে জার্নাল ভার্সেস কনফারেন্স। সো জার্নালে পাবলিশ করব না কনফারেন্সে পাবলিশ করব? সাধারণত কনফারেন্স পাবলিকেশনগুলো কোনো একটি কনফারেন্সের সাথে সংযুক্ত হয়। ধরেন আপনি একটা IEEE বা আমেরিকান ফিজিক্যাল সোসাইটির কোনো একটা কনফারেন্সে গেলেন, সেই কনফারেন্সে আপনার কোনো কাজ প্রেজেন্ট করলেন, সেই কাজটা আপনি যদি লিখিত আকারে
যেটা প্রেজেন্ট করেছেন সেটা যদি লিখিত আকারে ম্যানুস্ক্রিপ্ট হিসাবে জমা দেন তাহলে কনফারেন্স প্রসিডিং হিসাবে আপনার রিসার্চটা পাবলিশ হতে পারে। বাট কনফারেন্স প্রসিডিংস অ্যান্ড জার্নাল আর্টিকেলের মধ্যে জার্নাল আর্টিকেলের মর্যাদা কিন্তু বেশি, কারণ এটা হচ্ছে আরও গভীর রিগোরাস পিয়ার রিভিউ প্রসেসের মধ্যে দিয়ে যায়, যেখানে কনফারেন্স প্রসিডিংসগুলো একটু শিথিল ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে যায়। সো যদি আপনার হাতে অপশন থাকে তাহলে অবশ্যই জার্নালে পাবলিশ করবেন, বাট কনফারেন্সে পাবলিশ করার সুযোগ আসলে সেটাও ছেড়ে দিবেন না, কারণ কনফারেন্সে যদি পাবলিশ করেন সেখান থেকেও অনেক সময় সাইটেশন এসে থাকে যেগুলো অ্যাজ এ রিসার্চার আপনার প্রোফাইলকে আরও সমৃদ্ধ করবে। এখন যেহেতু বললাম যে আপনার প্রোফাইলকে সমৃদ্ধ করবে, এই পর্বে আলোচনা করব অথরের প্রোফাইল। সো অথরের প্রোফাইলের বলার আগে আমাকে বলতে হবে যে অথর কারা কারা হন, এবং আপনারা এই টার্মগুলো অবশ্যই শুনে থাকবেন যে ফার্স্ট অথর, দেন হচ্ছে করেসপন্ডিং অথর। সো প্রথমেই আমি ফার্স্ট অথর নিয়ে কথা বলি। ফার্স্ট অথর হচ্ছে যিনি আর্টিকেলটাকে কমপ্লিটলি নিজের হাতে লিখবেন, তিনি হচ্ছেন ফার্স্ট অথর। সাধারণত বেসিক্যালি যেটা হয়, অ্যাটলিস্ট ইউএসের গ্র্যাজুয়েট স্কুলে সাধারণত আপনি যদি মাস্টার্স বা পিএইচডি করেন এবং এটা যদি আপনার থিসিসের কোনো পার্ট হয়, তখন আপনাকে দায়িত্ব নিয়ে এই আর্টিকেলটা লিখতে হবে। আপনার হয়তো কো অথর্স থাকবে, যে কো অথররা আপনাকে ডেটা দিয়ে হেল্প করবে অথবা ম্যানুস্ক্রিপ্টের কোনো একটা পার্ট লিখে হেল্প করবে, কিন্তু অ্যাজ এ ফার্স্ট অথর ইউ উড বি রেসপন্সিবল ফর ফিনিশিং দ্য আর্টিকেল ফ্রম ইন্ট্রোডাকশন টু কনক্লুশন। সো ইন্ট্রোডাকশন থেকে কনক্লুশন পর্যন্ত এই পুরো আর্টিকেলের দায়িত্ব, ম্যানেজমেন্টের দায়িত্ব, পুরো ম্যানুস্ক্রিপ্টের লেখার দায়িত্ব, এডিটিংয়ের দায়িত্ব, কো অথরদের কাছে পাঠানোর দায়িত্ব, এবং যখন ম্যানুস্ক্রিপ্টটা শেষ হয়ে যাবে তখন এটা এডিটরের কাছে পাঠানোর দায়িত্ব কিন্তু ফার্স্ট অথরের উপরে অনেক সময় বর্তায়। কিন্তু এখানে করেসপন্ডিং অথর নামে আরেকজন প্রমিনেন্ট অথর আছেন, যিনি আসলে ওই অথর লিস্টের শেষে থাকেন। সো অথর লিস্টটার ক্রমটা অনেক সময় ইম্পর্টেন্ট হয়, কারণ প্রথমে যিনি থাকেন তাকে বলা হয় ফার্স্ট অথর এবং লাস্টে যিনি থাকেন তাকে বলা হয় করেসপন্ডিং অথর। সো যেমন আমি একটা এক্সাম্পল দেই, আমার পেপারের একটা অ্যাডভার্টিসমেন্ট করে ফেললাম। এইখানে আমার যে পেপারটা দেখতে পাচ্ছেন সেখানে আমার নামটা আব্দুল আলসাদ, এটা কিন্তু ফার্স্টে আছে, কারণ হচ্ছেন আমি এই পেপারটা প্রাইমারিলি লিখেছি, তো আমি এর জন্য ফার্স্ট অথর। এবং রডনি ট্রাইস, তার পাশে কিন্তু একটা ছোট্ট ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তো তার মানে বুঝে যায় উনি হচ্ছেন এই পেপারের করেসপন্ডিং অথর। তো করেসপন্ডিং অথর সাধারণত যিনি ফান্ডিংয়ের দায়িত্বে থাকেন, যিনি এই প্রজেক্টের দায়িত্বে থাকেন। সো এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটার ফান্ডিংয়ের দায়িত্ব ছিল প্রফেসর রডনি ট্রাইসের। সো রডনি ট্রাইস এক্ষেত্রে করেসপন্ডিং অথর। তো অনেক সময় করেসপন্ডিং অথর নিজেও সাবমিট করেন। করেসপন্ডিং অথরের মেইন কাজ হচ্ছে টু বি দ্য করেসপন্ডেন্ট, টু বি দ্য ওনার অফ দিস আর্টিকেল। সো আমি এখন এই গ্র্যাজুয়েট স্কুল থেকে গ্র্যাজুয়েট করে চলে আসছি, এই পেপারটা আমি লিখেছি আরও 1-2 বছর আগে। সো 2 বছর আগের লেখার সেই পেপার আমি কিন্তু পার্ডুতে আর অ্যাফিলিয়েটেড না, আমি আমার প্রতিষ্ঠান চেঞ্জ করে চলে আসছি। কিন্তু রডনি ট্রাইস এখন উনি পার্ডুতে আছেন এবং এই পেপার সংক্রান্ত যে কোনো করেসপন্ডেন্স দরকার হলে তার সাথেই কন্ট্যাক্ট করা হবে। সো এইটা হচ্ছে করেসপন্ডিং অথর এবং ফার্স্ট অথরের মধ্যে তফাৎ। যখন অথরদের কথা বললাম তাহলে আরও বেশ কয়েকটা জিনিস নিয়ে কথা বলতে হবে। এর মধ্যে একটি হচ্ছে এইচ ইন্ডেক্স। সো এইচ ইন্ডেক্স ব্যাপারটা কি, সেটা কিন্তু একটা অথরের প্রোফাইলকে জাজ করার জন্য ইউজ করা হয়। যেমন এইচ ইন্ডেক্স, এটা হচ্ছে একজন ইন্ডিভিজুয়ালের ইম্প্যাক্ট on the research community based on the number of the paper published and number of citations that paper have received. So basically সোজা বাংলায় বলতে গেলে আপনার যদি 10টা পেপার থাকে, এর মধ্যে আপনার যদি 3টা পেপারে 3টা করে সাইটেশন হয়, বাকি পেপারগুলোতে ভেরিয়েবল নাম্বার, তখন আপনার কিন্তু ওই 3টে পেপারের 3টা সাইটেশনের জন্য আপনার এইচ ইন্ডেক্স হবে 3। তো এইটার সহজ একটি উদাহরণ, এবং এটা কখন ইম্পর্টেন্ট হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন 2 জন অথর আছে, একজনের নাম হচ্ছে ম্যাট, তার যেমন 100টা পেপার আছে, এবং জ্যাক, তার আছে পেপার 10টা। তো ম্যাট প্রত্যেকটা পেপারে একটা করে সাইটেশন পেল এবং তার সাইটেশন নাম্বার হলো 100। ওদিকে জ্যাক তার প্রত্যেকটা পেপারে 10টা করে সাইটেশন পেল, কিন্তু তার সাইটেশন নাম্বার হলো 100। সো দুজনের কিন্তু এখানে সাইটেশন নাম্বার সমান, কিন্তু কার ইম্প্যাক্ট আসলে বেশি? সো আমি যদি এইচ ইন্ডেক্সের দিকে তাকাই তখন দেখবো ম্যাটের এইচ ইন্ডেক্স হচ্ছে 1, অন্যদিকে জ্যাকের এইচ ইন্ডেক্স কিন্তু 10। তো এই ক্ষেত্রে এইচ ইন্ডেক্স অনুযায়ী জ্যাকের কিন্তু ইম্প্যাক্ট কিন্তু বেশি। দ্যাটস ওয়াই জ্যাকের এইচ ইন্ডেক্স হচ্ছে 10, যেটা দিয়ে বোঝাচ্ছে জ্যাক তার 10টা পেপারে 10টা সাইটেশন পেয়েছে।
এখানে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আপনারা যদি গুগল স্কলার যেয়ে থাকেন, তাহলে গুগল স্কলার দেখতে পাবেন যে প্রত্যেকটা রিসার্চারের যে প্রোফাইল তার পাশে তার সাইটেশন নাম্বার দেওয়া থাকে, এইচ ইনডেক্স দেওয়া থাকে এবং i10 ইনডেক্স দেওয়া থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি আলবার্ট আইনস্টাইনের গুগল স্কলার প্রোফাইল। তো গুগল স্কলার প্রোফাইলের ডান দিকে আপনি দেখতে পাবেন সাইটেশন ইনডেক্স। এই সাইটেশন ইনডেক্স, এখানে সাইটেশন যেমন থাকে, তারপর থাকে এইচ ইনডেক্স এবং এরপর থাকে i10 ইনডেক্স। তো এইচ ইনডেক্স 100 দিয়ে এখানে বোঝা যাচ্ছে যে আলবার্ট আইনস্টাইনের অ্যাটলিস্ট 100টা পেপারের, সরি এখানে হচ্ছে 109, আলবার্ট আইনস্টাইনের 109টি পেপারে টোটাল 109টি, মিনিমাম 109টি সাইটেশন আছে। এরপরে আরেকটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে i10 ইনডেক্স। i10 ইন্ডেক্সটা খুবই সিম্পল। সেটা হচ্ছে গুগল স্কলার তারা এটাকে ইন্ট্রোডিউস করেছে। সো i10 ইন্ডেক্সটা যেটা, সেটা হচ্ছে যে টোটাল নাম্বার অফ পেপারস দ্যাট হ্যাজ রিসিভড 10 সাইটেশনস। সো এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে গুগল স্কলার আসলে কি? গুগল স্কলার একটি ডেটাবেস, প্লেন অ্যান্ড সিম্পল, এবং এখানে আপনি গুগলে যেমন যে কোনো প্রশ্নের উত্তর পাবেন, গুগল স্কলার আপনি যে কোনো বিষয়ে সায়েন্টিফিক আর্টিকেল সার্চ করতে পারবেন। এবং মাই পার্সোনাল ফেভারিট ইজ গুগল স্কলার। এখন এই এআই এর জগতে অনেক কিছুই আসছে বাজারে, বাট আমার জন্য গুগল স্কলারই ফেভারিট। আজকের এপিসোড এখানে শেষ করছি। এই এপিসোডে আমরা যা যা শিখলাম সেটা হচ্ছে যে জার্নাল আর্টিকেল কাকে বলে সেটা বুঝতে শিখলাম। আমরা জার্নাল আর্টিকেলের কোয়ালিটি কিভাবে বোঝা যায় সেটা জানলাম। কাদেরকে অথর বলা হয়, সেই অথরদের সিরিয়াল কিরকম হয় এবং কে ফার্স্ট অথর কে করসপন্ডিং অথর সেটা জানলাম, এবং কিভাবে একজন রিসার্চের ইম্প্যাক্ট বোঝা যায় সেটাও জানলাম। নেক্সট এপিসোডে আমি ফার্স্ট ড্রাফট নিয়ে কথা বলবো, এবং তখন আপনাদেরকে খাতা কলম নিয়ে রেডি থাকতে হবে, কারণ এটা হবে ফুল অন টিউটোরিয়াল। থ্যাংক ইউ সো মাচ। you